সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নিরন্তন। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে নরসিংদী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। আমি মোহাম্মদ বেলায়েত হোসেন, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, নরসিংদী সরকারি কলেজ। ইতিপূর্বে তোমাদের সঙ্গে আমি যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, আমাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত লাল সালু উপন্যাস। আমরা লাল সালু উপন্যাসের একটি অংশ পাঠ করেছি, অর্থাৎ আমি দুটো লেকচার দেওয়ার কথা ছিল, একটি লেকচার আমি শেষ করেছিলাম। আজকে আমরা চেষ্টা করব লাল সালু উপন্যাসটি এই লেকচারের মধ্যে শেষ করে লাল সালু উপন্যাস সম্পর্কিত বিস্তারিত আলোচনা করে তোমাদের একটি সম্যক ধারণা দেওয়ার জন্য। আমরা যদি পূর্বের লেকচারটি দেখে থাকি তাহলে আমরা দেখেছি সেখানে আমি কি কি বিষয় নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা সেখান থেকে শুরু করব যেখান থেকে আমরা শেষ করেছিলাম। তারপরেও আমরা একটু দেখব যে আমরা ওইখানে কি আলোচনা করেছিলাম, অর্থাৎ আমরা ওইটার সিকোয়েন্স ধরে আমরা আলোচনাটা শুরু করতে চাচ্ছি। আমরা দেখেছি যে মোহাম্মদনগর গ্রামে আবির্ভূত হয়েছেন একজন ব্যক্তি যার নাম মজিদ, এবং একটি কবরকে কেন্দ্র করে সেখানে একটি মাজার প্রতিষ্ঠা করেছেন তিনি, এবং মাজার প্রতিষ্ঠা করার পরে সেখানে তার জমি জিরাত হয়েছে, তার প্রভাব প্রতিপত্তি হয়েছে, এবং সেখানে সে বিয়ে করেছে রহিমা নামক এক মহিলাকে, এবং দিব্যি তার সময় চলে যাচ্ছে। এইটুকুতে বোধহয় আমরা তোমাদেরকে সীমাবদ্ধ রেখেছিলাম, এবং সাথে মজিদের সঙ্গে আরেকজন ব্যক্তি যে অ্যাড হয়েছে, অর্থাৎ একজনের আছে জমি জমা, আরেকজনের আছে মাজারের শক্তি, অর্থাৎ জমি জমা কিংবা পয়সার যে শক্তি, সেই শক্তিটা হলো খালেক ব্যাপারী, আর মাজারের শক্তি সম্বলিত যে শক্তি সেটা হলো আমাদের মজিদ। যাই হোক, আমরা দেখেছিলাম যে মজিদের সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে খালেক ব্যাপারী, এবং মজিদের প্রথম স্ত্রী রহিমাকে আমরা সহায়ক শক্তি। মজিদের কোনো অন্যায় কাজে যদিও বা না দেখি, কিন্তু রহিমার মজিদের প্রতি একটি সিম্পেথি আছে, এবং প্রথম পক্ষের স্ত্রী হওয়াতে তার মধ্যে একটা সহানুভূতি বা মজিদের প্রতি দরদ বা মজিদের প্রতি বিশ্বস্ততার বিষয়টি কাজ করে। যাই হোক, আমরা দেখেছিলাম যে লাল সালু উপন্যাসে মজিদ খালেক ব্যাপারীর সঙ্গে তার যে একটা সখ্যতা তৈরি হয়, এবং যেই শেষ পর্যন্ত মজিদের সঙ্গে লাগতে এসেছে কিংবা মজিদের স্বার্থের পেছনে বাধা হয়ে দাঁড়িয়েছে, কিংবা মজিদ মনে করেছে যে সে তার স্বার্থের ব্যাপারে বাধা হয়ে দাঁড়াতে পারে, সে তাদেরকে কি করেছে, সে তাদেরকে তার পথ থেকে সরিয়ে দিয়েছে। আমরা জানি যে লাল সালু উপন্যাসে মজিদ, বা আমরা যদি পড়ে থাকি লাল সালু উপন্যাসে মজিদ যে কাজটি করেছে, সে প্রতিশোধ পরায়ণ হয়ে কয়েকজনের উপর প্রতিশোধ নিয়েছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি মজিদ তার স্বার্থের অস্তিত্বের জন্য, অর্থাৎ তার অস্তিত্ব যেখানে সংকটাপন্ন হবে সেখানেই সে রুখে দাঁড়িয়েছে, কিংবা তার কূট কৌশলের মাধ্যমে তাদেরকে তার পথ থেকে সরিয়ে দিয়েছে। আমরা যদি লাল সালু উপন্যাসের প্রতিশোধ পরায়ণ যে ব্যাপারগুলো আছে, কার কার ক্ষেত্রে মজিদ প্রতিশোধ পরায়ণ হয়েছে সে বিষয়গুলো যদি আমরা খেয়াল করি, আমরা একজন ব্যক্তিকে জানি হলো ড্যাঙ্গাবুরু। ড্যাঙ্গাবুরু ব্যক্তিটি হলো আমাদের তাহের কাদেরের বাপ। তাহের কাদের এবং রতনের বাপ, এবং তাহের কাদেরের একটা বোন আছে, সে বোনটার আমরা নাম পাই না, তার নাম হলো হাসুনির মা। আমরা দেখতে পাই যে একদিন হাসুনির মা রহিমার কাছে গিয়ে নালিশ জানায়, তানারে কন আমার যেন মৌত হয়, এসব আর ভাল লাগে না। অর্থাৎ আমরা জানি তাহের কাদরের বৃদ্ধ বাবা মা প্রায়শই ঝগড়া করে, বুড়াবুড়ি হয়েছে, তাই তারা ঝগড়ার মধ্যে লিপ্ত আছে। তো এই কথা শুনে মজিদ জানতে পারে যে তাদের ফ্যামিলিতে এই প্রবলেমটা হয়েছে। একদিন তাহের কাদেরের বাপের সঙ্গে মজিদের দেখা হয় যে তোমার মায়া কি কয়, এবং একটা কথা এখানে আমরা মনে রাখি যে আমাদের যে হাসুনির মা ক্যারেক্টারটি আছে, এই ক্যারেক্টারটি রহিমাকে সহযোগিতা করে ধান বানার কাজে, বা তাদের বাড়িতে কাজ করে, গ্রামে অন্য জায়গায় সে কাজ করে বেড়ায়। তো রহিমার সঙ্গে তার একটা সম্পর্ক বিল্ড আপ হয়, এবং এই সম্পর্ক
বিল্ড আপের কারণে সে রহিমার কাছে গিয়ে যা তার এই দুঃখের কথাগুলো বলে যে বুড়াবুড়ির ঝগড়া ভাল লাগে না। তারা এমন কথা বলে যে এই সন্তানগুলো বুড়ি মাঝে মধ্যে বুড়োর সঙ্গে কথা বলে কথায় না পেরে এমনভাবে অভিযোগ তোলে যে সন্তানগুলো তার নয়। তো এই জাতীয় কথা শুনলে কোন সন্তানের ভালো লাগে? এই জন্য সে রহিমার কাছে এসে নালিশ দেয়, সে যেন মজিদকে বলে তার যেন মৌত হয় বা মরণ হয়। তো যখন ড্যাঙ্গা বুড়োর সঙ্গে মজিদের দেখা হয় তখন বলে, তোমার মায়া কি কয়, মানে মানে তোমার বিবি তোমারে কি কয়? তো একটু অবাক হয়েছে ড্যাঙ্গা বুড়ো যে এই কথাটা মজিদ তো জানার কথা না, নিশ্চয়ই তার বাড়ি থেকে কেউ এ কথাটা লাগিয়েছে। আর শুধুমাত্র এই হাসুনির মা ছাড়া মজিদের বাড়িতে যাওয়া আসার মতো কেউ নেই, তাই সে নিশ্চিত হয়েছে যে এই কাজটি হাসুনির মাই করেছেন। বাড়িতে এসে বেদম পিটিয়েছে হাসুনির মাকে, এমন অবস্থা শরীরে নীল নীল ছোপ ছোপ দাগ পড়ে গেছে। পিটুনি খেয়ে হাসুনির মা আবার গিয়েছে রহিমার কাছে, নালিশ করেছে। এই নিয়ে সালিশ বসেছে, মজিদ সালিশ বসিয়েছে এবং হাসুনির মায়ের যে বাপ ড্যাঙ্গা বুড়ো তাকে বলে যে তুমি মায়েরে মারলা কেন, তুমি মেয়ের কাছে মাপ চাইবা, তোমার দিলে কি ময়লা আসেনি মিয়া, তোমার বিবি কি বলে? এই ব্যক্তিটি অশিক্ষিত হলেও এবং সে খেটে খাওয়া মানুষ হলেও তার মধ্যে একটা ব্যক্তিত্ব সত্তা আছে। সে জানে যে মজিদ তার অলৌকিকতার বলে বা মাজারের বলে এই সংবাদ জানেনি, সে জেনেছে তার মেয়ের মাধ্যমেই। এবং এই কথাগুলো যে বলেছে সেই কথাগুলোর ব্যাপারে যে তোমার দিলে কি কোনো ময়লা আসেনি, মজিদ কাউন্টার অ্যাটাক করেছে এবং এমন ভাবে অ্যাটাক করেছে যেটার কোনো জবাব লোকটি ঠিক মতো দিতে পারেনি। একটা সময়ে অর্থাৎ যুবক বয়সে এই বৃদ্ধার কে নিয়ে একটা কথা উঠেছিল, মাঝে মধ্যে বৃদ্ধের মনে হয় সে কথাটা কি তাহলে ঠিক ছিল যে তার সঙ্গে তার ঘরে কেউ একজন ঢুকেছিল? তা না হলে সে মাঝে মধ্যে এই বৃদ্ধ বয়সে বলে কেন যে সন্তানগুলো তার নয়? সে যাই হোক, এই কথা যখন সালিশ বসছে এবং সালিশে সাব্যস্ত হয় যে হাসুনির মার কাছে মাফ চাবে, সাব্যস্ত মজিদি করে দেয় যে সে যেন মাফ চাই। কার কাছে? তার মেয়ের কাছে। পিতা হয়ে মেয়ের কাছে মাফ চাইবে, বিষয়টি বোধহয় আমাদের সামাজিক বা সমাজগতভাবে ভালো দেখায় না। এই বিষয়টি হয়তো মেনে নিতে পারেনি সেই ড্যাঙ্গা বুড়ো। সে 2 দিন না খাওয়া ছেড়ে দিয়েছে, খায়নি। সে একটা সময় সে মেয়ের কাছে দুটো চিরা চায় এবং মেয়ে তাকে চিরা দেয়, চিরা খেয়ে সে বেরিয়ে পড়ে সন্ধ্যার দিকে। এরপর থেকে আর কেউ তাকে খুঁজে পায়নি। হয়তো সে নির্বাসনে গিয়েছে, কেউ কেউ বলে যে রাস্তাটি ধরে নদীর পাড়ে যে রাস্তাটি শেষ হয়েছে সে নদীতে ডুবে মরেছে, কিংবা সে নিরুদ্দেশ হয়েছে। অর্থাৎ এই লোকটি মজিদের সামনে গলা উঁচিয়ে কথা বলেনি, কিন্তু মজিদ ভেবেছে যে তার যে সে অন্যের উপর যে কমান্ড জারি করে সেই কমান্ডটা লোকটি অশিক্ষিত হলে কি হবে, তার ভেতরে একটা স্বাধীনচেতা মনোভাব ছিল, তাই সে সিস্টেমে অর্থাৎ তাকে দাবিয়ে দিয়েছে। অর্থাৎ মজিদের সঙ্গে যে কেউ তার কথার বরখেলাপ হলে বা কথার বাইরে গেলে তাকে কিভাবে সাহায্য করতে হয় সে ব্যাপারটি মজিদ জানে। যাই হোক, আমরা দেখেছি যে ড্যাঙ্গা বুড়ো 2 দিন পর নিরুদ্দেশ হয়ে যায়, তাকে আর কেউ কোনো দিন দেখেনি। আমরা ধরে নিয়েছি যে সে নিরুদ্দেশ হয়েছে অথবা নদীর জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। আমরা 2 নম্বরে যে ব্যাপারটি পাই, তার মজিদ প্রতিদ্বন্দ্বী মনে করেছে আওয়ালপুরের পীর সাহেবকে। আওয়ালপুরের পীর সাহেব, এই আওয়ালপুরের পীর মজিদের মতোই একজন ধর্ম ব্যবসায়ী। একটি মজার ব্যাপার আছে, এই পীরদের সম্পর্কে একটা কথা প্রচলিত আছে, বইয়ে এভাবে উল্লেখ করেছে উপন্যাসে, গৃহস্থের গোলায় গোলায় যখন ধান ভরে ওঠে তখন দেশময় আবার পীরদের সফর শুরু হয়। বিষয়টি খেয়াল রাখবে, গৃহস্থের গোলায় গোলায় যখন ধান ভরে ওঠে
তখন দেশময় আবার পীরদের সফর শুরু হয়। তার মানে মুরিদের বাড়িতে যদি অর্থনৈতিক সচ্ছলতা না থাকে, অর্থাৎ মুরিদের কাছে যদি টাকা না থাকে, পীরেরা এলাকায় যাবে না। কারণ ওই সময়টাতে যখন সচ্ছল গৃহস্থরা তাদের কাছে টাকা পয়সা থাকবে, তখনই পীরেরা তাদের কাছে যাবে। আমরা আওয়াল পীরের পীর এসেছে যখন 72 দিন শেষ হয়েছে, সবার হাতেই টাকা পয়সা আছে, তখন এসেছে আওয়ালপুরের পীর সাহেব। আওয়ালপুরের পীর সাহেবের মুরিদকে মতলুব খাঁ, ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান মতলুব খাঁ, সে হলো আওয়ালপুরের পীরের মুরিদ, ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান। এখানে একটি বিষয় লক্ষণীয়, যখনই আওয়ালপুরের পীর এসেছে এবং তার কথা লোকজন শুনেছে, দলে দলে লোকজন আওয়ালপুরের পীরকে দেখতে যায় এবং শেখ মুজিব বুঝতে পারে তার ব্যবসায় অনেকটা ভাটা পড়েছে। কারণ আগে তার এই মাজারে যেভাবে লোকজন সিন্নি দিত কিংবা লোকজন মানতের টাকা পয়সা দিত, আগের মতো আর সেরকম এখানে ইনকাম হচ্ছে না, অর্থাৎ তার অর্থনৈতিক অবস্থায় টান পড়েছে। আওয়ালপুরের পীর সম্পর্কে কিছু কথা প্রচলিত আছে। কথা প্রচলিত কি, তিনি অনেক কামের লোক, বুজুর্গ লোক, তিনি সূর্যকে আটকে রাখতে পারেন, নামাজের ওয়াক্ত চলে যায় না, তিনি ওয়াক্ত যেতে চাইলেও যেতে পারে না, তিনি সূর্যকে আটকে রাখতে পারেন। তিনি তো একবার ওই কাফেলাতে যখন লোকজন এসেছে, তো মসজিদ গিয়েছে, তার ভেতরে একটা কৌতূহল জাগ্রত হয়েছে, এত মানুষ দলে দলে কেন যাচ্ছে। তো সেখানে গিয়ে লোকজনের সঙ্গে দেখে আওয়ালপুরের পীরকে, এবং আওয়ালপুরের পীর যে কাজটি করে, আওয়ালপুরের জোহরের ওয়াক্ত চলে গিয়েছে, তখন লোকজন নামাজ শুরু করে, অর্থাৎ জোহরের ওয়াক্তের জন্য নামাজ শুরু হবে। সবাইকে বলা হচ্ছে যে আপনারা নামাজের জন্য প্রস্তুত হন, জোহরের নামাজ পড়া হবে। মসজিদ এই সুযোগটা নেয় কি, মসজিদ বুঝতে পারে যে জোহরের ওয়াক্ত নাই। তখন যখন আওয়ালপুরের পীর সাহেব নামাজ শেষ করার আগে মাঝখানে মসজিদ দাঁড়িয়ে বলে যে এখন কোন কিসের নামাজ হচ্ছে, বললো যে জোহরের নামাজ। তো বললো যে জোহরের তো ওয়াক্ত চলে গিয়েছে। ওরা বলে যে ওয়াক্ত চলে যায় না, অর্থাৎ তারা লাঠি দিয়ে মেপে দেখলো যে ওয়াক্ত, লাঠি দিয়ে মাপলে সেটা বোঝা যাবে যে ওয়াক্ত যায় না। মসজিদ বললো যে ঠিক আছে, মাপো। লাঠি দিয়ে ছায়া মাপা হলো, এবং যে পদ্ধতিতে ছায়া মাপা হলো সেই পদ্ধতিতে দেখা গেল আরো 2 হাত বাকি এক্সট্রা মেপও সেই ছায়ার নাগাল পাওয়া যাচ্ছে না। সুতরাং মসজিদ বলল যে তাহলে জোহরের ওয়াক্ত নাই, আমরা যে নামাজ পড়েছি নামাজ হবে না। তখন ওই পীরের মুরিদরা বলল যে যখন ওয়াক্ত শুরু করে নামাজ শুরু করেছিল তখন ওয়াক্ত ছিল। তখন মসজিদ খুব তাচ্ছিল্য সুরে বলে, তবু পীর সূর্যরে ধরে রাখতে পারে নাই। মজার ব্যাপারটা হলো, তখন সে একটা চান্স পেয়েছে। সে কি করেছে, সে বলতেছে কারা কারা মোহাম্মদনগর যাবেন আমার সাথে চলেন। সে ওখান থেকে চলে যায় এবং আসার পরে সে নিজে ফোন দিয়ে ফিকির করে, সে এলাকায় রাস্তা দিয়ে আসতে আসতে মানুষের সঙ্গে যে বিষয়গুলো বলে আর কি, যে সেই ভণ্ডপীরের কাছে গিয়েছে লোকজন, গিয়ে মানুষকে ইমান ছাড়া করার চেষ্টা করতেছে। এসে তো মোহাম্মদনগরের এক দল লোক রাতের বেলা চিন্তা ভাবনা করে যে তারা শায়েস্তা করতে যাবে কাকে, এই মতলুব খাঁর মুরিদদেরকে, মতলুব খাঁ সরি আওয়ালপুরের পীরকে, আওয়ালপুরের পীরের মুরিদকে। কিন্তু ওরা গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ওরা তাদেরকে মেরে ফিরে আসতে পারেনি, নিজেরাই মার খেয়ে করিমগঞ্জের হাসপাতালে ভর্তি হয়েছে। মজিদ অবশ্য তাদেরকে দেখতে যায় এবং গিয়ে কম্পাউন্ডারকে ডাক্তার মনে করে এবং তাকে বলে আসে তাদের জন্য যেন ভালো করে ট্রিটমেন্ট করে, এবং এসে নাম ফোটায় যে ওই ডাক্তার হলো তার মুরিদ, অনেক খাতির যত্ন করেছে। এখানে আমরা যে বিষয়টি দেখি যে মজিদ দেখেছে তার প্রতিপত্তি বা ক্ষমতায় বা অর্থনৈতিক ক্ষমতার মধ্যে আওয়ালপুরের পীর ভাগ বসিয়েছে। সে চেষ্টা করেছে ছলে বলে কলে কৌশলে আওয়ালপুরের যাওয়াটা রোধ করতে মানুষদেরকে, যাতে করে তার দিক থেকে মুখ ফিরিয়ে ওই দিকে না যায়। এখানে আরেকটি বিষয় আমরা দেখব যে আরেকজন ব্যক্তিকে সে খুব কঠিনভাবে
কি করেছে, খুব কঠিনভাবে তালাকের ব্যবস্থা করেছে তার। আমরা আমেনা বিবি নামে একটা ক্যারেক্টার পাই। আমেনা বিবি ক্যারেক্টারটি কি? এখানে খালেক ব্যাপারী নামে একটি চরিত্র আছে। খালেক ব্যাপারীর প্রথম পক্ষের স্ত্রীর নাম আমেনা বিবি। খালেক ব্যাপারীর দুজন স্ত্রী, আমেনা বিবি এবং তানু বিবি। তানু বিবির সন্তান আদি আছে। আমেনা বিবির সন্তান হয় না। 13 বছর বয়সে তার বিয়ে হয়েছিল, এখন বয়স তার 30। তার মানে তার 17 বছরের সংসার। এই আমেনা বিবি সন্তানের আশায় সে শুনেছে যে আওয়ালপুরে একজন পীর এসেছে, সে পীরের পানি পড়া খেতে চায় সন্তান লাভের আশায়। বিষয়টি সে খালেক ব্যাপারীকে বলে। খালেক ব্যাপারী তানু বিবির বাই ধলা মিয়া নামে একটা ক্যারেক্টার, একটু বোকাশোকা ক্যারেক্টার, ধলা মিয়াকে বলে যে সে যেন পানি পড়া এনে দেয় আওয়ালপুরের পীরের কাছ থেকে। এবং কিন্তু ধলা মিয়া বুঝতে পারে যে রাতের বেলা, এবং এখানে একটা গোপনীয়তা মেনটেন করতে হবে যাতে কেউ বুঝতে না পারে সে যে মোহাম্মদনগর থেকে গিয়েছে, কিংবা মজিদ যেন জানতে না পারে। কিন্তু ধলা মিয়ার ভেতরে একটা ভয় যে গ্রামের পাশে ওই মোহাম্মদনগর থেকে আওয়ালপুর যেতে গ্রামের পাশে যে বড় তেঁতুল গাছটা আছে, রাতের বেলায় তেঁতুল গাছ পাড়ি দিয়ে তেঁতুল গাছ পাশ কাটিয়ে সে তার পক্ষে যাওয়া সম্ভব না। সে অনেক ফন্দি ফিকির করে একটা বুদ্ধি বের করে যে সে পানি পড়াটা মজিদের কাছ থেকেই নিবে। আর দিনের বেলা কোথাও লুকিয়ে থাকবে, সকালবেলা পানির বোতলটা দিয়ে যাবে, দুপুরবেলা সে পানির বোতলটা নিয়ে যাবে। সে মসজিদের কাছে যথারীতি যায় এবং গিয়ে পানি পড়ার কথা বলে। মসজিদ পানি পড়া দিতে রাজি হয় না, বলে যে না আপনি ইয়ে থেকে নিয়ে আসেন। বলতেছে যে পানি পড়া আপনি দেন আর না দেন আমি ওই গ্রামে যাব না। ওই দিনই মসজিদের সঙ্গে খালেক ব্যাপারীর দেখা হয়। তখন মসজিদ খালেক ব্যাপারীর সঙ্গে খুব আক্ষেপের সুরে বলবে যে আপনি পানি পড়ার জন্য পাশের গ্রামে পাঠাবেন, আমারা তো একবার বলতে পারতেন আপনার সন্তানাদি হয় না। তখন খালেক ব্যাপারে নিজেও একটু লজ্জিত হয় যে মসজিদকে ডিঙে, এটা ব্যাপারটা ঘোড়া ডিঙে ঘাস খাওয়ার মতো আর কি, যে ব্যাপারটা মসজিদকে বলা দরকার ছিল। তখন বলছে মেয়ে লোকের বিষয়, তাদের অনেক সময় তাদের কথা রাখতে হয়, এই জন্য পাঠানো হয়েছিল আর কি। তো যাই হোক, তখন মজিদ নানাভাবে খালেক ব্যাপারীকে বোঝানোর চেষ্টা করে যে আসলে মেয়েদের পেটে কারো 7 প্যাচ থাকতে পারে, কারো 14 প্যাচ, কারো 21 প্যাচ। 7 প্যাচ থাকলে সমস্যা নয়, ওইটা প্যাচ খোলা যায়, সন্তানাদি হবে। 14 প্যাচ এবং 21 প্যাচ থাকলে সমস্যা। মজিদ নিজেও বলে যে তার স্ত্রী রহিমার পেটে নাকি 14 প্যাচ, সন্তানাদি হওয়ার সম্ভাবনা নাই। তখন বললো যে তার উপায় কি। মজিদ কিন্তু মনে মনে বড় ধরনের ভাবে ক্রোধান্বিত হয়েছে যে বিষয়টা তাকে ডিঙিয়ে কি করেছে, তাকে ডিঙে আওয়ালপুরের পীরের কাছ থেকে পানি পড়া আনতে লোক পাঠানো হচ্ছে। তো মজিদের পরামর্শে একদিন খালেক ব্যাপারীর স্ত্রী আমেনা বিবি রোজা রাখে এবং সেহেরি না খেয়ে রোজা রাখে। শেষ পর্যন্ত মাজার চক্কর দিতে হবে তার পানি পড়া খেয়ে, তারপর বোঝা যাবে তার কত প্যাচ আছে, 7 প্যাচ না 14 প্যাচ নাকি 21 প্যাচ। একজন মানুষ এই বিষয়টা খেয়াল করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে খুব সূক্ষ্মভাবে মজিদ একটি টেকনিক্যাল চাল চলেছে। বিষয়টা কি, যে একজন সারাদিন না খেয়ে থাকলে একজন মানুষ এমনিতেই খুব দুর্বল হয়ে যায়, তারা পুরো আবার সেহরি না খেয়ে রোজা রাখা। তো ওই দিন ঠিকই আমাদের আমেনা বিবি যায়, সারাদিন রোজা রেখে কোরআন তেলাওয়াত করে সন্ধ্যাবেলায় যখন ইফতারের টাইম হয় তখন মসজিদের দেওয়া পানি পড়া খেয়ে যখনই মাজারকে 7 পাক দিতে হবে, 7 চক্কর দিতে হবে, 3 নম্বর পাকের মাথায় মাথা ঘুরিয়ে পড়ে যায় আমেনা বিবি। পড়ে গিয়েছে, তার ভেতরে কোনো পাপ আছে তার জন্য নয়, আমরা সবাই বুঝতে পারছি যে সে দুর্বলতার কারণে হয়তো পড়ে গেছে। তাকে ধরাধরি করে রহিমা ঘরের ভেতরে নিয়ে যায়। অনেকক্ষণ কথাবার্তা হয় না দুজনের মধ্যে। খালেক ব্যাপারী এবং মজিদ দুজন বসে আছে বিমর্ষ ভাবে। আসলে খালেক ব্যাপারী অপেক্ষা করছে মজিদ এই বিষয়ের ব্যাখ্যাটা কি দেয়।
মজিদ খালেক ব্যাপারীকে খুব সুন্দরভাবে অবজার্ভ করে এবং খালেক ব্যাপারী মনে হয় যে সে থট রিডিং, যেন চোখ দেখে বলতে পারা যে ব্যাপারটি, যে আপনি কি বিষয়টা বলতে চাচ্ছেন সে বিষয়টা বলতে পারে। তো এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করব, মজিদ খুব ঠান্ডা মাথায় হ্যান্ডেল করেছে, যেন সব কথা তো আপনাকে বলা যায় না, আপনি তানার স্বামী। বললো যে খালেক ব্যাপারী বিষয়টা একটু হালকা করার চেষ্টা করেছিল, যে সারাদিন রোজা রেখেছে, দুর্বল, সে পড়ে যেতেই পারে। তো মজিদ বলেছে হ্যাঁ, দুর্বলতার কারণে পড়ে যেতে পারে, তবে তিনি যে পড়েছেন সেটা দুর্বলতার কারণে পড়েনি। তখন খালেক ব্যাপারী তাকে বলেছে তাহলে কিসের জন্য পড়েছে? বললো যে আপনি তার সামনে, আপনাকে সব কথা বলা যাবে না। অর্থাৎ মজিদ ওইটাই প্রমাণ করার চেষ্টা করছে যে সে অনেক কিছু রুহানি ভাবে বা আধ্যাত্মিক ভাবে অনেক কিছু দেখতে পায়, যেটা খালেক ব্যাপারী পায় না, এবং সে কমান্ডগুলো সে নিজে পায় এবং মাজারের মাধ্যমে সে এই কমান্ডগুলো পায়। অর্থাৎ তার ভেতরে সে বিষয়গুলো কাজ করে। শেষ পর্যন্ত সে এমন একটা চাল চলেছে, খালেক ব্যাপারীর সঙ্গে সে বিষয়টা উজ্জ্বল রেখেছে, সরাসরি বলেনি, খালেক ব্যাপারীর চোখ থেকে সে মোটিভেট করেছে, করে বলেছে, শেষ পর্যন্ত একটা কথা বলে দিয়েছে, আপনি তানারে তালাক দেন। চিন্তা করে দেখো, একটি মাত্র বাক্য সে বলেছে, আপনি তানারে তালাক দেন। তাহলে কি খালেক ব্যাপারী তালাক দিবে? দিবে কি দিবে না? আমরা দেখতে পাই খালেক ব্যাপারী আমেনা বিবিকে তালাক দেয়। 17 বছরের সংসার, খালেক ব্যাপারী কিছু খুঁজে পায় না যে আসলে তাকে যে তালাক দেব। আমেনা বিবি অত্যন্ত রূপবতী, কিন্তু তার ব্যাপারে কোনো খারাপ কোনো অভিযোগ খালেক ব্যাপারীর কাছে নাই। এতদিনের সংসার, তানু বিবি আসার পরে তানু বিবির প্রতি তার আকর্ষণ বেড়েছে খালেক ব্যাপারী, কিন্তু এতদিনের সংসার, তার প্রতি যে আকর্ষণ নেই তাও না, কিন্তু তার কোনো দোষ খুঁজে পাচ্ছে না। কিন্তু ওই যে বলে দিয়েছে, যেমন অনেক কিছুই থাকে যা আমরা বলতে পারি না, যায় না, কিন্তু কি থাকে, কি বলতে পারে সেটা বলেনি। আসলে মূলত মজিদ এখানে যে চালটি চেলেছে, যে তাকে ডিঙে কি করেছে খালেক ব্যাপারী এবং আমেনা বিবি পানি পরা আনার জন্য ধলা মেয়েকে সেট করেছিল। এই বিষয়টি মজিদ মেনে নিতে পারেন, এটা তার ইহুতে লেগেছে। সে এখানে খুব ঠান্ডা মাথায় বিষয়টাকে হ্যান্ডেল করেছে। এরপরে যেটা হয়েছে, পরবর্তীতে গ্রামে যাদের বাজা মহিলা, যাদের সন্তানাদি হয় না, তাদেরকে মোটামুটি তালাক দেওয়ার একটা হিড়িক পড়ে গেছে। করুণ ব্যাপার। এই হলো খালেক ব্যাপারীর স্ত্রী আমেনা বিবির উপর মজিদের যে প্রতিশোধ পরায়ণ ব্যাপার। আরেকটা বিষয় আমরা জানি, আক্কাসে স্কুল প্রতিষ্ঠা, আকাশের স্কুল প্রতিষ্ঠা। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা জানো যে এই ক্যারেক্টারটাকে আমরা পাই যে আকাশের স্কুল প্রতিষ্ঠা শুরু হয়েছে এভাবে। হাওয়ায় একটা কথা ভেসে বেড়ায়, মুদাব্বের মিয়ার ছেলে আক্কাস নাকি স্কুল দেবে। মুদাব্বের মিয়ার ছোট্ট ছেলেটা শহরে থেকে সে লেখাপড়া করেছে, সে কোথায় কোথায় চাকরি বাকরিও করেছে, তো এখন গ্রামে ফিরে এসেছে, সে গ্রামে স্কুল প্রতিষ্ঠা করবে। গ্রামে স্কুল প্রতিষ্ঠা করবে, লোকজনের কাছ থেকে চাঁদা চেয়ে বেড়াচ্ছে, তার সেই সাইকেল নিয়ে সে ঘুরে বেড়াচ্ছে, লোকজনের কাছে যাচ্ছে, সে নাকি দরখাস্ত পাঠিয়েছে উপরে, যাতে করে সরকারের কাছে, যাতে করে স্কুলের নামে কিছু বরাদ্দ আসে, এই নিয়ে সে চষে বেড়াচ্ছে। বিষয়টা মজিদ খুব টেকনিক্যালি হ্যান্ডেল করেছে। একদিন সভা ডেকেছে ব্যাপারীর বাড়িতে, যে বিষয়টা ছিল ওরকম যে আকাশের স্কুল প্রতিষ্ঠার জন্য লোকজনের সঙ্গে সে কথাবার্তা বলবে, মজিদও কথা বলবে, সবাই। আকাশের বাবাও ছিল সেই মিটিংয়ে। তো হঠাৎ করে মজিদ এমন এক প্রশ্ন করে বসলো, যে প্রশ্নের কারণে তার স্কুল প্রতিষ্ঠার স্বপ্নটি নস্যাৎ হয়ে যাওয়ার মতো। কিরকম? হঠাৎ করে আকাশ নিজেও চিন্তা করে নাই যে এই প্রশ্নটি করা হবে। যারা উপস্থিত আছে সবারই মুখে দাঁড়িয়ে আছে। মজিদ মোহাম্মদনগর আসার পরে এই একটা কাজ সে করতে পেরেছে, মানুষকে দাড়ি রাখাইতে পেরেছে। তো আকাশের মুখে দাড়ি নাই, তো হুট করে সে মনে হয় যে গালে টাস করে চর বসিয়ে দিয়েছে, চপেটাঘাতের ভঙ্গি ছিল, তোমার দাড়ি কমিয়া।
সে অবাক হয়েছে, এইরকম প্রশ্নের জন্য সে প্রস্তুত ছিল না। আকাশের বাপ বলে, পোলারে কত কই যে দাড়ি রাখ, কিন্তু সে তো দাড়ি রাখে না। লোকজন একটু প্রথম দিকে একটু অবাক হচ্ছিল তার এই কথাবার্তা, ইংরেজি পড়ে মাথা গরম হয়ে গেছে, কিন্তু যেহেতু সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তখন বুঝতে পারছে যে কদিন পরে ঠিক হয়ে যাবে। আসলে আকাশ নিজেও প্রস্তুত ছিল না। একটা সময় এই প্রশ্নের পরে আর কোনো প্রশ্নই থাকে না, আর তোমার দাড়ি কমে, একটা অপ্রাসঙ্গিক প্রশ্ন একেবারে। আকাশ একেবারে চুপসে যায়। তো একটা সময় তার স্কুল প্রতিষ্ঠার কথাটি যেন চাপা পড়ে যায়। মজিদ তখন খুব সুরেলা কণ্ঠে লোকজনের সঙ্গে সে উপস্থাপন করে, ভাই সকল, তার একটি কথা বলার ভঙ্গি আছে, মানুষকে খুব সুন্দরভাবে সে হিপনোটাইজ করতে পারে। কিরকম? ভাই সকল, এই বছর আমাদের অনেক ধান হয়েছে, আমাদের গ্রামে একটি পাকা মসজিদ নাই, আমার একটা স্বপ্ন, গ্রামে একটি পাকা মসজিদ হবে, সেখানে পাকা মসজিদ হবে, অর্থাৎ গ্রামে পাকা মসজিদ হবে, মসজিদের সঙ্গে মক্তব রান করবে। তো যাই হোক, এখানে পরবর্তীতে সবাই পাকা মসজিদের দিকেই সে সবাই পাকা মসজিদের কথাই বলতে থাকে। একটা সময় আকাশ উঠে চলে যায়, সেখানে সাব্যস্ত হয় যে 12 আনা টাকা পয়সা খালেক ব্যাপারী দিবে। সেও খালেক ব্যাপারীও এই জীবনে সেও বলে যে আমার আর কি, আমি তো কদিন পরে মরে যাব, এই জমি জিরার টাকা পয়সা কি হবে, দিনের কাজে ধর্মের কাজে দিয়ে যেতে চাই। মসজিদের পরে সাব্যস্ত হয় যে গ্রামের সবাই কাজে সংযুক্ত থাকবে, যে যা পারে তা সহযোগিতা করবে। মসজিদের প্রায় 12 আনা অংশ কে দিবে? খালেক ব্যাপারী। আকাশের স্কুল প্রতিষ্ঠার স্বপ্নটিকে নস্যাৎ করে দিয়ে মজিদ জানে যে করে দিয়েছে মজিদ, এবং মজিদ জানে যদি লোকজন শিক্ষিত হয়ে যায় তাহলে তার যে ধর্ম ব্যবসা, মাজার কেন্দ্রিক ব্যবসা, সে ব্যবসায় একটা সময় ধস নামবে। কারণ শিক্ষিত মানুষ জানে যে মাজার পূজা কিংবা একজন মৃত ব্যক্তির পৃথিবীতে কোনো মজেজা নাই। শিক্ষার্থীবৃন্দ, একটা বিষয় খুব খেয়াল রাখবে যে আমাদের অনেকে নানাভাবে এই পীর মুরিদি ব্যবসাটা এখনো বাংলাদেশে প্রচলিত আছে, নানাভাবে বোঝানোর চেষ্টা করে যে রোজ হাসরে সেই পীরে কি করবে, তাদেরকে বেহেশতে নিয়ে যাবে, এরকম নানান কিসিমের কথাবার্তা প্রচলিত আছে। আমি তোমাদেরকে একেবারে ঠান্ডা মাথায় একটি কথা বলছি, কারো পক্ষে সুপারিশ করা সম্ভব নয়, কোনো পীর মুরিদের পক্ষে বিশেষ করে সুপারিশ করা সম্ভব নয়। প্রত্যেকে আমরা যদি জান্নাত জাহান্নাম বিশ্বাস করি, তাহলে এটা মনে রাখতে হবে যে তোমার নিজ আমল বা নিজ কর্মফলই সেখানে মুখ্য বিষয় হয়ে দাঁড়াবে। কারো একমাত্র যারা ইসলাম ধর্ম অনুসারী তারা জানে যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম সেখানে সুপারিশ করবেন, অন্য কারো সুপারিশ সেখানে কার্যকর হবে না। সুতরাং পীর মুরিদ, এই দুনিয়াতে মৃত ব্যক্তির কোনো মুজিজা নাই, অর্থাৎ মৃত ব্যক্তির দোয়া তোমার জন্য কবুল হবে না, তোমার দোয়া মৃত ব্যক্তির জন্য কবুল হওয়ার সুযোগ আছে। তো যাই হোক, আকাশের স্কুল প্রতিষ্ঠা নস্যাৎ করে দিল। আকাশ চেয়েছিল মানুষগুলো শিক্ষায় শিক্ষিত হোক, কারণ ওই সময়ে যে সময়টাকে ধরেছে লেখক, ওই সময়ে দেশে স্কুল ছিল না, শুধু মক্তব ছিল বেশি, স্কুল নাই বললেই চলে, সেখানে ছিল মাদ্রাসা, মক্তব। তো সে চেয়েছে মানুষ যুগের সঙ্গে তাল মিলিয়ে বড় করতে। যুগকে যদি ধারণ করা না যায় তাহলে মানুষ আধুনিক হতে পারবে না, মানুষ বিজ্ঞান মনস্ক চিন্তা করতে পারবে না। সে মজিদ ছলে বলে কৌশলে আকাশের স্কুল প্রতিষ্ঠাকে নস্যাৎ করে দিয়েছে। আমরা দেখলাম মজিদ তার পথের কাঁটা সরিয়েছে, ড্যাঙ্গা বুড়োকে নিরুদ্দেশ হয়ে গেছে। আওয়ালপুর পীর অবশ্য এমনিতেই চলে যেত, কারণ সে এসছে তার মুরিদের বাসায়, সময় হলে সে চলে যাবে। 3 আমেনা বিবির তালাকের মাধ্যমে, 4 মজিদের স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে। এখন একটা কথা বলে রাখি, সবকিছুর একটা শেষ আছে। আমরা এই উপন্যাসের একেবারে লাস্ট মোমেন্টে চলে এসেছি। এখানে আমরা দেখব যে শত্রু প্রকাশ্য শত্রু মনে করেছে, এই প্রকাশ্য শত্রু তাদেরকে সে খুব ঠান্ডা মাথায় হ্যান্ডেল করেছে, কিন্তু যে নীরব শত্রু,
তাকে সে হ্যান্ডেল করবে কিভাবে। একটা বিষয় আমরা যদি উল্লেখ করি যে প্রতিবাদী চরিত্র আছে এখানে, প্রতিবাদী কে জমিলা, আমরা একটা ক্যারেক্টার পাই। আমরা উপন্যাসে দেখি যে মজিদ একদিন রহিমার সঙ্গে কথা বলছে যে আমাদের ঘরটা বড়ই নিরানন্দ, আমাদের যদি একটা সন্তান থাকতো। তখন রহিমা বলেছিল যে সে হাসুনিকে দত্তক নিতে চায়। তখন মজিদ তাতে সায় দেয় না। মূল উদ্দেশ্য হলো মজিদ আরেকটা বিয়ে করতে চায়। পরদিন মজিদ কথাটা পারে, আমাদের বাড়িটা বড় নিরানন্দ, তোমার একটা সাথী আনবো। তার মানে সাথী মানে এখানে সতীন আনবে। তো দেখতে দেখতে একটা সময় দেখা গেল অল্প বয়স্ক একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসে মজিদ। তো দুজনের মধ্যে সম্পর্কটা অনেকটা সতীনের সম্পর্ক না বা বোনের সম্পর্ক, অনেকটা বউ শাশুড়ির যে সম্পর্ক সেরকম মনে হয়। তো জমিলাকে যখন বিয়ে করে নেয়, চঞ্চল মেয়ে, বাচ্চা মেয়ে বিয়ে করে নেয়, সে জমিলা খিলখিল করে হাসে, সে নামাজ পড়তে গিয়ে ঘুমিয়ে যায়, সে চৌকাটে বসে থাকে, চুল আশ্রায়, আয়নায় ছবি দেখে, নিজেকে দেখে, এত হাসি। একটা বাচ্চা মেয়ে মানে প্রাণ চাঞ্চল্যের যে ব্যাপারটা, টোটাল ব্যাপারটাই তার মধ্যে ছিল। মজিদ তাকে বসে আনতে চায়। তো মজিদ একদিন রহিমাকে বলে যে সে তোমার ঠিকঠাক মতো সম্মান করেনি। রহিমা বলে যে না, ঠিকই আছে, কোনো সমস্যা নাই। তো এই মজিদ জমিলাকে বিয়ে করে নেয়। জমিলা যখন রহিমার সঙ্গে কথোপকথন করে, কথা হয়, তাদের বলে যে বুবু, তানি যখন দেখতে গেলেন তখন বেড়ার ফাঁক দিয়ে আমি দেখছিলাম, আমি ভাবছিলাম তানি দুলার বাপ, আর এখানে এসে ভাবছিলাম যে তুমি দুলার মা। আসলে সহজ সরল, একেবারে কম বয়সী, সে সবকিছু অকপটে বলে ফেলেছে। স্বভাব সুলভতার কারণে মজিদ একদিন রহিমাকে জিজ্ঞেস করে, সে নামাজ পড়েনি, নামাজ কালাম জানেনি? জানে, পড়বো। তো সে নামাজ পড়ে, হয়তো নামাজ কালাম জানেও, কিন্তু ওই যে মজিদ যেভাবে চায় হয়তো সেভাবে হয়ে ওঠে না। একদিন মজিদের বাড়িতে মাঝে মধ্যে মাজারে জিকির হয়। যেদিন জিকির হবে সেদিন সকাল থেকে লোকজন এই মশলাপাতি, চাল ডাল মজিদের বাড়িতে পাঠায়। মজিদ এগুলো প্রথমটা ছুঁয়ে দিলে পরে রহিমা এগুলো একসঙ্গে জড়ো করে দুপুর বিকালবেলা বড় ডেকচিতে রান্না হয় উঠানে কোনায়, এবং এগুলো তদারকি করে রহিমা। তো মজিদ ওই দিন জিকির হবে, জিকির শুরু হয়েছে সন্ধ্যার দিকে। লোকজন এসে, মজিদ খুব ভালো করে সেজেছে, বড় আসকান পড়েছে, মাথায় পাগড়ি পরেছে। সে জিকিরে একটা, সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা এই বিষয়গুলো দেখে থাকবে, এখন ইউটিউবে খুব চলে, এই জাতীয় বিষয়গুলো হয়। তো 3টা শব্দ মোটে লেখক উল্লেখ করছে, হু হু হু, এই 3টা শব্দ উল্লেখ করেছে লেখক, যে জিকিরের থেকে এই ধ্বনিগুলো আসতেছে। এবং রহিমা এবং জমিলা, রহিমা তো সেটা তো অভ্যস্ত, জমিলা একটু মানে অবাক হয়ে যায়, আসলে ব্যাপারটা কি। তার মধ্যে একটা কিউরিসিটি জাগে। সে বাইরের বাড়িতে, অর্থাৎ যেখানে জিকির হয় মাজারের কাছে, সে জিকির হচ্ছে, লোকজন মজিদ মানে একেবারে জিকির করতে করতে বেহোশ হয়ে যায়। তো জমিলা কৌতূহল বশত একটু যাই, গিয়ে দেখতে চাই বিষয়টাকে আসলে। তো যারা জিকির করতেছিল তাদের চোখ যায় বাইরের দিকে। একটা মেয়ে চুল খোলা দাঁড়িয়ে আছে, আস্তে আস্তে 1জন 2জন 3জন করে জিকিরের মধ্যে একটা ভাটা পড়ে যায়। জিকির থেকে একটা নারী মূর্তির দিকে তাদের কনসেন্ট্রেশনটা বেশি চলে যায়। এদিকে মজিদ মূর্ছা গিয়ে আবার যখন সে চোখ মেলে তাকায়, দেখে যে লোকজনের মধ্যে জিকিরের যে আবেশটা ওইভাবে নেই। তখন সে দেখে যে একদিকে তারা বাইরে তাকিয়ে আছে, মজিদও দেখে যে ওইখানে জমিলা দাঁড়িয়ে আছে। মজিদের তো তখন মাথা নষ্ট হওয়ার মতো অবস্থা। তখন সে হাতে তালি দিয়ে হে, তখন ইশারা করে তাকে বাড়ির ভেতরে চলে যাওয়ার জন্য, এবং সে তাদের সঙ্গে একটা কথা বলে, কথাটা মিথ্যে, যে নতুন বিবির সঙ্গে তাদের বাড়ির পাগলি ঝিটা এসেছে, অর্থাৎ তার বউকে কাজের লোক হিসেবে ট্রিট করা হয় তাদের সামনে। পরবর্তীতে ওরা জিকির আবার মনোযোগ দেওয়ার চেষ্টা করে, কিন্তু মনোযোগটা যেন ফিরে আসে না পুরোপুরি। একটা সময়
মজিদ বলে যে আজকে তাহলে এই পর্যন্ত চিকিৎসা শুনে তারপর সবাই খাওয়া দাওয়া করে চলে যায়। কিন্তু প্রতিবারের মতো যে খাওয়া দাওয়া খাবার কেমন হয়েছে এই জাতীয় যে ব্যাপারগুলো মজিদ জিজ্ঞেস করে সবাইকে, সবার মধ্যে কেমন একটা অস্বস্তি কাজ করে। তো মজিদ রাতের বেলা এসে রহিমাকে বলে যে তুমি কি খেয়াল রাখতে পারো সে ওখানে চলে গিয়েছিল, সে কোথায়? তো রহিমা বলল যে আমি তো জানি না, হয়তো ঘুমাই। তো তুমি কি একটু খেয়াল রাখতে পারলো না যে সে ওইখানে চলে গেছে? এই নিয়ে নিজেদের মধ্যে সে মজিদ এই ব্যাপারটা নিয়ে খুব আপসেট হয়। পরবর্তীতে সে পরের দিন জমিলাকে বলে যে তুমি কালকে যে কাজটা করেছো এটা খুব খারাপ একটা কাজ করেছো, তুমি তানারে অপমান করেছো, তুমি আজকে কি করবা? তারাবি নামাজ পড়বা এবং তানার কাছে মাজারে গিয়ে মাফ চাবা। তো সন্ধ্যাবেলার মজিদ এসে রহিমাকে জিজ্ঞেস করে যে সে কোথায়? বলে যে নামাজ পড়তেছে, দেখছি। তো ঠিক আছে, নামাজের পরে তারপরে অনেকক্ষণ পরে মজিদ গিয়ে দেখে যে সেজদার মধ্যে জমিলা ঘুমিয়ে পড়েছে। তাকে হ্যাস কাটান এখান থেকে উঠায়, সে নামাজের মধ্যে বরখেলাপি এই যে নানান কথাবার্তা বলে এবং আরেকবার কি করে সে তাকে টান দিয়ে উঠিয়ে ফেলে, তাকে কি করে তাকে মাপ চাওয়ার জন্য মাজারের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন আচমকা জমিলা এমন একটি কাজ করে বসে যে জিনিসটি রহিমা স্বপ্নেও কল্পনা করতে পারেনি। মজিদি বলে অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, জমিলা কি করেছে, সে মজিদের হাত থেকে ছোটার চেষ্টা করে না, আচমকা কি করে মজিদের মুখে একদলা থুতু মারে। একজন মানুষের ভেতরে কতটা ঘৃণা কাজ করলে আরেকজনের মুখে থুতু দিতে পারে, এটা চিন্তা করো, বিষয়টা একটু চিন্তা করে দেখো। মানে এই বিষয়টা জমিলা কি করে প্রতিবাদ স্বরূপ থুতু দেয় তাকে মজিদের উপরে। তো মজিদ নিজেও খুব অ্যাস্ট্রোনিস্ট হয়ে যায়, সে কিংকর্তব্য বিভোর হয়ে যায়, আসলে এই মুহূর্তে তাকে কি করা যায়। তখন সে রহিমা কে যখন মজিদ বলে উঠানের মধ্যে বিষয়টা ঘটে যে সে থুতু দিছে, তখন রহিমা মনে হয় যে চিৎকার করে, বোন তুমি কি করলা, কাজটা তো ঠিক করো নাই। তখন মজিদ রহিমাকে বোঝানোর চেষ্টা করে যে আসলে সে সেন্স থেকে করছে না, তাকে জিনে আসর করেছে, তারে মাজার ঘরে নিয়ে বেঁধে রাখতে হবে। মজিদ সেই কাজটি করে, তাকে পাজাকুলা করে মাজার ঘরে নিয়ে কি করে নানাভাবে তাকে মোটিভেট করার চেষ্টা করে যে এখানে মাপ চাইতে হবে, এখানে কান্নাকার, এখানে যিনি আসেন মাজার সম্পর্কিত অনেক ভয় দেখায় এবং কি করে তার কোমরে রশি বেঁধে একটা খুঁটির সঙ্গে বেঁধে রাখে এবং বেঁধে রেখে বলে যে তোমার জিন চলে যাবে, এই সেই বলে সে খুঁটিতে বেঁধে চলে আসে ঘরে। রহিমা একটু অবাক হয় যে সে কই, মজিদ বলে ওখানে রেখে আসছে। প্রকৃতিও যেন বিষয়টি সহ্য করতে পারে না। দেখো লেখক খুব সুন্দরভাবে এই জায়গাটার বর্ণনা করেছেন যে শেষের দিকে আমরা দেখতে পাই যে যখন খুঁটির সঙ্গে বেঁধে মাজার করে খুঁটির সঙ্গে বেঁধে রেখে আসে মজিদ জমিলাকে, তখন গুমোট আবহাওয়া ছিল, এক সময় বৃষ্টি হয়, ঝড় হয়, শিলাবৃষ্টি হয়। তখন মজিদ রহিমার সঙ্গে অনেক কিছু বলতে চায় যে ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, ক্ষেতের ফসল নষ্ট হয়ে যাচ্ছে, এই সেই। তখন এই রহিমাকে যে আমরা দেখি, এই রহিমা সেই রহিমা না, সে মজিদের সঙ্গে এমন ভাবে কথা বলে যেমন সে বলেছে যে আপনি তারা নিয়ে আসেন, দান দিয়ে কি জান যদি মানুষের না থাকে। মজিদ বলতেছিল যে ধান নষ্ট হয়ে যাচ্ছে, তখন সে খুব প্রতিবাদী কণ্ঠে যেন বলে। এই রহিমাকে মজিদ আগে কখনো দেখেনি। সে বলেছে ধান দিয়ে কি হবে মানুষের জান যদি না থাকে। আসলে বিষয়টা সত্যিই তো, যেখানে মানুষের জীবন বিপন্ন হচ্ছে সেখানে দান দিয়ে তো কিছুই হবে না। তখন মজিদ যখন তাকে আনতে যায় মাজার করে, গিয়ে দেখে যে সে অজ্ঞান হয়ে পড়ে আছে, শ্বাস প্রশ্বাস ওঠানামা করছে, তার মেহেদি রাঙা পা মাজারের একটা অংশে, ভাঙা অংশে লেগে আছে। একেবারে মজিদ ভেবেছে যে তার হয়তো সে অজ্ঞান হয়ে গেছে, তার হয়তো জিন ছেড়েছে, কিন্তু আসলে
কিছুই না। এটা দেখেও মজিদের একটা বিষয় উপলব্ধি হয়। মজিদ কিন্তু বুঝতে পারে যে আসলে কিছুই না। সে যে এই যে নাম না জানা মুদাস্সের পীরের মাজারকে নিয়ে সে যে গল্প ফেদেছে, সে মুহূর্তে সে ভাবে সে যে বিষয়গুলো করছে আসলে সবকিছু তো বন্ডামি। শেষ পর্যন্ত সে জমিলাকে নিয়ে আসে, মূল ঘরে নিয়ে আসার পরে তার সঙ্গে আস্তে আস্তে সকাল হয়। তখন সে মাঠের দিকে যায়, গিয়ে দেখে যে লোকজন হাহাকার করছে, ফসল নষ্ট হয়ে গেছে। এবং সেখানেও সে একটা কথা লোকজনের মুখে বলে যে খোদার উপর তোয়াক্কাল রাখো মিয়া, নাফরমানি করিও না। তখন উপন্যাসটি শেষ হচ্ছে একটি সুন্দর বাক্য দিয়ে, বিশ্বাসের পাথরে খোদাই যেন সে চোখ। অর্থাৎ সে মানুষগুলো যেন তার কথাটাকে বিশ্বাস করতে হয়। সে ওখানে ওই খোদার কথাই বলে যে খোদার উপর তোয়াক্কাল রাখো মিয়া, নাফরমানি করিও না। অর্থাৎ এখানে আমরা হয়তো শিক্ষার্থীদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে মজিদ যে বিষয়টি মাজারকে কেন্দ্র করে সে তার প্রতিপত্তি করেছে, তার এই গোপন তথ্যটি ফাঁস হয়ে যাবে কি না। এখানে কিন্তু মজিদই মাঝে মধ্যে চেষ্টা করেছে যে সে সেই বিষয়টা বলে দেখ, তার ভেতরে যখন ক্ষোভ তৈরি হয়েছে, কিন্তু সে কিন্তু শেষ পর্যন্ত বলেনি। এখানে একটা বিষয় যে অস্তিত্ববাদ যে মানুষের, সে তার অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য সে কি করেছে, সে মিথ্যা গল্প ফেদেছে, নিজেকে বাঁচিয়ে রাখার জন্য মিথ্যা গল্প ফেদে কি করেছে, সে প্রতিপত্তির মালিক হয়েছে। এখানে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেখক যে কাজটা করেছেন, যে বিষয়টা তিনি এখানে দেখাতে চেয়েছেন, অর্থাৎ ধর্ম ব্যবসায়ী যারা, তাদের স্বরূপটা তিনি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। আমাদের দেশে এখন অসংখ্য মাজার আছে, মাজার পূজারী আছে, তাদের ভক্ত আছে, ইভেন অনেক শিক্ষিত মানুষও মাজারে যায়, গিয়ে মানত করে। আসলে এগুলোর কোনো ভ্যালু নাই। তো মানুষ যত শিক্ষিত হবে, মানুষের মধ্যে আধুনিকতা যত আসবে, আধুনিক শিক্ষায় যখন শিক্ষিত হবে, সেই বিষয়গুলো থেকে সে আস্তে আস্তে নিজেকে দূরে সরিয়ে রাখবে। লেখক এটাই দেখাতে চেয়েছেন যে মাজার কেন্দ্রিক ধর্ম ব্যবসা, অর্থাৎ ধর্মকে কেন্দ্র করে মানুষ যে ব্যবসার ফাঁদ পেতেছে, সেই বিষয়টা তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করেছেন। এবং সামাজিক বাস্তবতাগুলো, এটি সামাজিক সমস্যামূলক উপন্যাস, অর্থাৎ মাজার কেন্দ্রিক ধর্ম ব্যবসাটা একটা সামাজিক সমস্যা। আমরা লাল সালকে একটি সামাজিক সমস্যামূলক উপন্যাস হিসেবেও বিধৃত করতে পারি। আমরা এখানে দেখতে পাই যে সমাজের সেই সমস্যাগুলোর মাধ্যমে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এই সমস্যাগুলো থেকে আমাদেরকে উতরাতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তী ক্লাসে যদি সুযোগ পাই, আমরা গল্পটা অর্থাৎ কাহিনী সংক্ষেপটা শেষ করলাম আজকের ক্লাসে। আমরা পরবর্তীতে চরিত্র চিত্রায়ন এসব নিয়ে কথা বলার সুযোগ পেলে আমরা কথা বলার চেষ্টা করব। অফলাইন হোক বা অনলাইন হোক, দেখা হবে। অনেকদিন ক্লাসরুমে দেখা হয় না তোমাদের সাথে। আমরা আশা করছি পৃথিবী সুস্থ হয়ে উঠবে, সে সুস্থ পৃথিবীতে আমরা আবার তোমাদের সঙ্গে দেখা করব। তো আজকে এ পর্যন্তই থাকুক। ভালো রাখবে, ভালো থাকবে। সবসময় একটা কথা বলি, হাসতে শিখুন, হাসতে শেখান, হাসি বিতরণ করুন। সবার জন্য নিরন্তর শুভকামনা।